হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি, পর্ব 38। লেখিকা জেরিন আক্তার নিপা। জীবন আনোয়ার হোসেনের কলার ছেড়ে দিয়ে ফরিদার দিকে তাকিয়েও অসহায় গলায় বলল, তুমি বলতে পারবে আমার আম্মু, তোমার স্বামী কেন আমার জীবন নিয়ে খেলেছে? ও কী চায় আমার কাছে? আমি কি দোষ করেছিলাম? কেন আমার জন্য দুটো মেয়ে কষ্ট পাবে? নূপুর, ইসপিয়া কেউ তো ওর কোনো ক্ষতি করেনি। তবু ওরা এই লোকটার নোংরা খেলার অংশ হয়ে প্রতিটা মুহূর্তে কষ্ট পাচ্ছে। ফরিদা জীবনের দিকে তাকিয়ে কাঁদছে। জীবন বলল, ওকে আজ আমি এত সহজে ছাড়তাম না। আজ আমি ভুলে যেতাম ও আমার বাবার বড় ভাই, কিন্তু তোমার জন্য আমি ওকে কিছুই করতে পারলাম না। আমি সব সহ্য করতে পারলেও তোমার চোখে পানি সহ্য করতে পারবো না বড় আম্মু। এই লোকটা তোমার জীবনও নষ্ট করে দিয়েছে। তুমি কেন এত বছর ধরে একে সহ্য করে যাচ্ছ? কেন এর থেকে আলাদা হয়ে যাচ্ছ না? এই ছোট লোকটা তোমার যোগ্য না বড় আম্মু। জীবন বেরিয়ে গেল। শুধু বড় আম্মুর জন্যই সে বড় আব্বুকে কিছু করতে পারে না। জীবন সবসময় দেখে এসেছে এই লোকটাই এমনই। ওর বাবা বেঁচে থাকতে যখন কোম্পানিতে 3 লাখ টাকা চুরি হয়, তখনও তার বাবা বড় আব্বুকে কিছু বলেনি। সব জেনেও তিনি চুপ ছিলেন। জীবন ওই দিনের পর থেকেই তার বাবার কথা মনে করে কখনো বড় আব্বুকে কিছু বলেনি। দিনের পর দিন উনি সবার চোখের সামনেই অন্যায় করে গেছেন। জীবন এখন কি করবে বুঝতে পারছে না। আজ সে স্প্রেকে তার ভালোবাসার কথা বলতো, স্প্রেকে নিজের করে নিত, কিন্তু এখন স্প্রেকে আপন করে নিয়ে নূপুরকে কিভাবে দূরে ঠেলে দেবে? এসবে নূপুরের তো কোনো দোষ নেই। জীবন তো নূপুরকেও কষ্ট দিতে পারবে না। অনেক রাত হয়ে গেলেও জীবন বাসায় ফিরছে না। এদিকে জীবনের টেনশনে স্প্রের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। স্প্রেয়া ঘড়ির দিকে তাকালো, রাত 12টার উপরে বাজে। স্প্রেয়া দরজার সামনে পায়চারি করছে। তার কাছে মনে হচ্ছে এই বুঝি জীবন চলে আসবে। উনি এখনও বাইরে কি করছেন? কোনোদিনও তো এত দেরি করেন না। আজ এত দেরি হচ্ছে কেন? 12টা বাজে, এখনও ফেরার নাম নেই। কি করব আমি? কাকে ফোন দেব? ওনার ফোনও তো অফ আসছে। স্প্রেয়া কী করবে ভেবে পাচ্ছে না। এর আগে জীবন কোনো দিন এত দেরি করে ফিরেনি। আজ যাবার সময় উনি তো বলেছিলেন তাড়াতাড়ি ফিরে আসবেন। সারপ্রাইজের কথাও কি যেন বলেছিল। কোথায় নিয়ে যাওয়ার জন্য আমাকে রেডি হয়ে থাকতে বলেছিলেন। স্প্রেয়া একবার রুমে যাচ্ছে, আবার বাইরে আসছে। জীবন গাড়ি থেকে সবগুলো গোলাপের তোড়া ছুঁড়ে ফেলে দিল। শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে ফেলে দিতে গিয়ে রেখে দিল। গাড়িতে কয়েকটা লাথি আর ঘুষি দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। সিগারেট জ্বালিয়ে জীবন ভাবছে এখন সে কী করবে। স্প্রেয়া বাসায় আমার জন্য অপেক্ষা করছে। নূপুরও আমার জন্য কষ্ট পাচ্ছে। এখন আমি স্প্রেয়াকে ভালোবাসি, কিন্তু নূপুর আমার প্রথম ভালোবাসা ছিল। আমি কাকে সুখে রাখতে যেয়ে কাকে কষ্ট দেব? একদিকে নূপুর, অন্যদিকে স্প্রেয়া। আমি এখন কাকে বেছে নেব? যা হয়েছে তাতে নূপুরেরও কোনো দোষ নেই। সে কেন কষ্ট পাবে? স্প্রেয়াকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। তাকে বা আমি কিভাবে কষ্ট দেব? জীবনের মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। সে সত্যি বুঝতে পারছে না এখন তার কী করা উচিত। জীবন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো ঠিকই, কিন্তু বাসায় ফিরে এলো না। স্প্রেয়া না খেয়ে জীবনের জন্য অপেক্ষা করছিল। মেইন দরজার সামনে কিছুক্ষণ পায়চারি করছে। তারপর দরজায় হেলান দিয়ে বসে কখন এখানে ঘুমিয়ে গেছে সে জানে না। 1টার দিকে কলিং বেল বাজলে রামিম এসে দরজা খোলে। এত রাতে জীবনকে এই অবস্থায় দেখে রামিম হতভম্ব হয়ে গেল। জীবন ঠিকমতো দাঁড়াতে পারছে না। তার পা টলছে, চোখ লাল টকটকে হয়ে আছে। মাথার চুলগুলো এলোমেলো, গলার টাই ঢিলে হয়ে অর্ধেক খুলে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, শার্ট ভেজা। রামিম এগিয়ে এসে জীবনকে ধরে বলল, তোর এই অবস্থা কেন? জীবন, তুই ড্রিঙ্কস করেছিস? এই অবস্থা এখানে কিভাবে এলি? জীবন অস্পষ্ট করে কী যেন বলছে। রামিম তার কথা কিছু বুঝতে পারছে না। জীবনের মুখ থেকে মদের গন্ধ আসছে। রামিম বলল, এই ছেলেটার কী হয়েছে আজ? ও নেশা করেছে? ওকে তো জোর করে ড্রিঙ্ক করানো যেত না। আজ তাহলে এসব কেন করছে? আর এত রাতে আমার বাসায় কোত্থেকে এলো? স্প্রে জানে জীবন কোথায় আছে। প্রভার ঘুমে ভেঙে যাবার আগে
রামিম জীবনকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। শার্ট চেঞ্জ করে দিল। রামিম জীবনকে পাশে বসে আছে। সে ভেবে পাচ্ছে হঠাৎ জীবনের কি হয়েছে। আজ দুপুরেই তো ওর সাথে কথা হলো। তখন তো বলছিল আজ নাকি স্প্রিয়াকে প্রপোজ করবে। দুপুরে হাসি খুশি তো লাগছিল। এই কয়েক ঘন্টার ভিতর কি এমন হয়ে গেল? জীবন আজ হঠাৎ এমন পাগলামি কেন করলো? জীবন মনে হয় ঘুমিয়ে পড়েছে। রামিম আর কিছুক্ষণ জীবনের পাশে বসে থেকে ঘর অন্ধকার করে দিয়ে বেরিয়ে গেল। তার মনে একটা চিন্তা লেগে আছে। সকালে জীবনের চোখ খুললে সে আস্তে আস্তে উঠে বসলো। মাথাটা ভারী ভারী লাগছে। উঠে বসতেও কষ্ট হচ্ছে। রামিম একটা গ্লাস হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল, উঠে গেছিস? জীবন মাথায় হাত দিয়ে বলল, কেমন আছিস এখন? মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। সোজা হয়ে বসতেও পারছি না। লাইফে প্রথমবার ড্রিঙ্কস করেছিলিস তো, মাথা তো একটু ভাল লাগবে। রামিম হাতে থাকা এক গ্লাসটা জীবনের দিকে এগিয়ে দিয়ে বলল, নে লেবু পানিটা খেয়ে নে, মাথা ব্যথা কমে যাবে। জীবন গ্লাস নিল। তার কাল রাতের কথা মনে পড়ে গেল। সারা রাত সে এখানে ছিল। তাহলে স্প্রিয়া কি একা বাসায় আছে? জীবন রাতে ফিরেনি। স্প্রিয়া হয়তো তার জন্য টেনশন করছে। একা একা মেয়েটা ভয় পায়নি তো? রামিম বলল, কোন ভাবনায় ডুবে আছিস? পানিটুকু খা, না খেলে মাথা ভার কমবে না। জীবন এক ঢুকে গ্লাসের অর্ধেক পানি শেষ করলো। রামিম তার পাশে বসে বলল, কি হয়েছিল কাল? হ্যাঁ, জিজ্ঞেস করেছি কাল রাতে কি হয়েছিল। কোনো দিনও তো তুই ড্রিঙ্ক করিস না। তাহলে কাল রাতে কার পাল্লায় পড়ে ড্রিঙ্ক করেছিস? আর রাতে মাতাল হয়ে নিজের বাসায় না গিয়ে আমার বাসায় এসেছিস কেন? তুই এখানে সেটা স্প্রিয়া জানে? না। না মানে? মেয়েটা টেনশন করবে না? তুই কাল বাসায় যাসনি কেন? পরে সব বলবো। তার আগে এখন আমি বাসায় ফিরবো। স্প্রিয়া একা আছে। যাবি, কিন্তু কী হয়েছিল তা বলে যাবি তো নাকি? জীবন উঠতে উঠতে বলল, পরের সময় করে সব বলবো ভাইয়া, এখন যাই। জীবন চলে গেলে রামিম দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে, জীবনের সাথে এসব ঘটার পিছনে যদি বাবার হাত থাকে তাহলে এবার খুব খারাপ হয়ে যাবে। জীবনের সাথে আর কোনো অন্যায় আমি সহ্য করব না। স্প্রিয়ার ফ্লোরে শুয়েছিল। ঘুম ভাঙলে সে উঠে বসে। ফোনটা পাশেই পড়ে আছে। স্প্রিয়া ফোন হাতে নিয়ে দেখলো 7:30 বাজে। স্প্রিয়া জীবনের রুমের দিকে তাকালো। দরজা লাগানো। তার মানে উনি এখনও ফিরেননি। লোকটা কোথায় চলে গেলেন? আমাকে কিছু না জানিয়ে উনি তো কখনো বাইরে রাত কাটাবেন না। উনি খুব ভালো করেই জানেন আমি বাসায় একা আছি। তাহলে কি ওনার কিছু হয়েছে? ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠল। জীবন এসেছে ভেবে স্প্রিয়া দৌড়ে গেল। দরজা খুলে দিয়ে সামনে জীবনকে দেখতে পেল। জীবন কপালে হাত টেকে দেওয়ালে ধরে দাঁড়িয়েছিল। স্প্রিয়াকে দেখা মাত্রই তার বুকে স্যাঁত করে উঠল। মেয়েটা নিশ্চয়ই রাতে ঠিক মতো ঘুমায়নি। সারা রাত হয়তো তার জন্য অপেক্ষা করে জেগেছিল। জীবনকে চোখের সামনে দেখে স্প্রিয়ার চিন্তা কিছুটা কমল। জীবনের ফ্যাকাশে মুখ, এলোমেলো চুল আর লাল চোখ দেখে স্প্রিয়া বলল, কোথায় ছিলেন আপনি? রাতে বাসায় ফিরেননি কেন? আপনি জানেন আপনার জন্য আমার কতটা টেনশন হয়েছে। আপনি ফোনও অফ করে রেখেছিলেন। জীবন ক্লান্ত গলায় বলল, আমি এখন রুমে যাব স্প্রিয়া। জীবন স্প্রিয়াকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। স্প্রিয়া হঠাৎ জীবনের এমন অদ্ভুত ব্যবহার দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ করে কি হলো ওনার? কাল পর্যন্ত তো ভালোই ছিলেন। আমার সাথে ভালো করে কথা বলছিলেন। আমাকে জোর করে খালামণির বাসা থেকে নিয়ে এলেন। সকালে তো স্প্রিয়া থেমে গিয়ে গালে হাত রাখল। আজ সকালের ঘটনার পর স্প্রিয়া ভেবেছিল জীবন হয়তো তার সাথে স্বাভাবিক হয়ে গেছে, তাকে মেনে নিতে শুরু করেছে। কিন্তু এখন তো তার কাছে সব কিছু উল্টো লাগছে। মনে হচ্ছে তার সামনে এটা অন্য কোনো জীবন চলে এসেছে, যে তার সাথে ভালো করে কথাও বলো না। তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তাকিয়ে দিয়ে গেল। জীবন রুমে গিয়ে দু হাতে মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ল। মাথাটা ছিঁড়ে যাচ্ছে। স্প্রিয়া জীবনের রুমের সামনে এসে দাঁড়ালো। নক করবে কিনা ভাবছে। আসবো? জীবন স্প্রিয়ার দিকে তাকালো। মাথা থেকে হাত নামিয়ে নিয়ে বলল, স্প্রিয়া ভয়ে ভয়ে ভিতরে এসেছে। সে ভাবছে অফিসে হয়তো কোনো ঝামেলা হয়েছে, তাই জীবন রেগে আছে। আপনি ঠিক আছেন? আপনার অফিসে কি কোনো ঝামেলা হয়েছে?
জীবন আবার এক পলক স্পৃহার দিকে তাকালো, বলল, না, আপনাকে চিন্তিত লাগছে, তাই জিজ্ঞেস করলাম। স্পৃহা একটু থেমে ইতস্তত করে জিজ্ঞেস করলো, রাতে আপনি কোথায় ছিলেন? কথাটা বলে স্পৃহা মাথা নিচু করে নিয়েছে। ভেবেছে তার এই কথায় জীবন হয়তো রাগ করবে, কিন্তু জীবন রাগ করলো না। সে শান্ত কণ্ঠে বলল, স্পৃহা, মাথাটা ছিঁড়ে যাচ্ছে, আমি এখন শাওয়ার নেব। জীবন উঠে ওয়াশরুমে চলে গেল। স্পৃহা এবারও ছলছল চোখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কী হয়েছে মানুষটার? এমন করছেন কেন? কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারতেন, উনি আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছেন কেন? জীবন ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। স্পৃহাকে সে যত দেখছে ততই কষ্ট হচ্ছে। জীবন কি করে এই মেয়েটাকে কষ্ট দিবে? জীবন জানে সে এখন স্পৃহাকে ভালোবাসে, কিন্তু নূপুরের প্রতিও তো তার একটা টান আছে, তার প্রতিও তো অবিচার করতে পারবে না। নূপুরও তো শুধু জীবনকেই ভালোবেসেছে। স্পৃহা মুখে পানি দিয়ে রান্না করতে চলে গেল। জীবন রাতে কি খেয়েছে না খেয়েছে, জীবন গোসল সেরে এসে ঘুম দিল। স্পৃহা তাকে ডাকতে এসে দেখে জীবন ঘুমিয়ে বসে। স্পৃহা আর তাকে ডাকলো না। জীবনের মাথার পাশে বসে ভাবছে, সারা রাত কোথায় ছিলেন? ফিরেই সকাল সকাল গোসল করলেন, এখন আবার না খেয়ে ঘুমিয়ে গেলেন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।